দিদি, তুমি এই বেগুনগুলো নিবে গো? এই মাত্র আমাদের উঠোনের গাছ থেকে পেরে এনেছি। তুমি যদি নাও আমাদের অনেক উপকার হবে গো। সকাল থেকে যে পেটে কিচ্ছু যায়নি। সে কি, আমি তো আরো ভাবছি আমি একটু মাছ কিনবো। বেশ কিছুদিন ধরে আমাদের বাড়িতে কোনো আমিষ খাওয়া হচ্ছে না। তুমি আমিষ খাওয়ার কথা বলছো দিদি, আর আমি যে কাল থেকে আমার অসুস্থ মাকে নিয়ে না খেয়ে আছি। আহারে, তাহলে তো আর কিছু বলার থাকলো না। দাও মে, তোমার এই বেগুনগুলো আমাকে দিয়ে দাও, আর এই টাকাগুলো নাও। দিদি, এখানে তো বেশ কিছু টাকা আছে দেখছি, কিন্তু আমার বেগুনের দাম তো এত নয়। সে না হয় না হোক, তবে এই টাকাগুলো তুমি তোমার কাছে রাখো, আর তুমি তোমার মায়ের জন্য ওষুধ আর চাল ডাল কিনে নিয়ে যেও। এরপর পঞ্চমী ও ফুলি দুজনেই চলে যায়। বাবা, আজ তো বড্ড গরম পড়েছে, একদম থাকাই যাচ্ছে না। যাই, একটু গাছের নিচে গিয়ে বসি। গাছের নিচে বসতেই প্রাণটা একেবারে জুড়িয়ে গেল, আর বেশ পানি পিপাসাও পেয়েছে। আমি তো পুটলিতে খাবার নিয়ে এসেছি, আমি বরং খাবারটুকু খেয়ে নেই। মারে, আমি দুদিন থেকে কিচ্ছু খাইনি, না খেয়ে আছি। আমাকে একটু খেতে দিবি রে মা? নিশ্চয় দেব বুড়িমা, তুমি আমার পাশে বসো, আমি তোমায় খাবার দিচ্ছি। নাও বুড়িমা, তুমি পেট ভরে খাবার খেয়ে নাও। সে কি রে মা, তুই তোর সব খাবার আমাকে দিলি যে, তুই খাবি না? আমায় নিয়ে তো ভেবো না তো বুড়িমা, আমি সকালে পান্তা ভাত খেয়েছি, এখন না খেলেও চলবে। তুমি খেয়ে নাও তো, কাজ শেষ করে বাড়ি গিয়ে আবার খাবার খেয়ে নেব। তুই অনেক ভালো রে মা, আমি আশীর্বাদ করি তুই অনেক বড় হ, অনেক বড় হ। তুই অসহায়দের আরো বেশি বেশি সাহায্য কর। এসব কথা বলে বৃদ্ধাটা তৃপ্তি করে খাবারগুলো খায়। বড্ড শান্তি পেলাম, ক্ষুধায় যে একেবারে কাতর হয়ে গিয়েছিলাম। এবারে গাছের নিচে একটু শুয়ে জিরিয়ে নেই। এ কথা বলে বৃদ্ধা গাছের নিচে শুয়ে পড়ে, আর সেখানেই ঘুমিয়ে যায়। এদিকে পঞ্চমীরও বিশ্রাম নেওয়া হয়। অনেকক্ষণ তো বিশ্রাম নেওয়া হলো, এবার কাজে যাই, বাকি কাজটুকু সেরে বাড়িতে গিয়ে খাবার খাই। উফ, পান্তা দেখলে আমার গায়ে জ্বালা ধরে যায়। না, আজ আর এই পান্তা খাবো না। দরকার পড়লে এখন আর আমি খাবোই না, বাজার থেকে মাংস কিনে এনে তারপর খাবো। দূর বাবা, আকাশটা হঠাৎ করে এমন কালো মেঘে ছেয়ে গেল কেন? মনে হচ্ছে ঝড় আসবে। এবার আমি কি করব? বাড়িতে ফিরবো নাকি বাজারে যাব? পঞ্চমীর কথা শেষ হতে না হতেই ঝড় ওঠে, আর পঞ্চমী গিয়ে একটি গাছের নিচে দাঁড়িয়ে পড়ে। আর তখনই একটি ছোট্ট পরী উড়ে এসে পঞ্চমীর সামনে ধপাস করে পড়ে যায়। ও মা গো, আমার ডানাটা বুঝি ভেঙে গেল, হঠাৎ করে কেন যে ঝড় উঠলো? আরে আরে, কে কথা বলছে এখানে? আর আমার পায়ের কাছে ছোট্ট একটা কি যেন উড়ে এসে বসলো। কোনো পোকা নাকি? দেখি তো একটু হাতে তুলে নিয়ে। ও মা, এটা তো কোনো পোকা নয়, এটা তো একটা পরী, ছোট্ট পরী। কি সুন্দর! এই পরী, এই তুমি এখানে কি করছো? আর বলো না, ঝড়ের তাল সামলাতে না পেরে এখানে উড়ে এসে পড়ে গিয়েছি। আর দেখো না, ডানায় বেশ আঘাতও পেয়েছি। আমি তো আর উঠতেও পারছি না গো, তুমি কি আমাকে একটু বাড়িতে পৌঁছে দেবে? তা না হয় পৌঁছে দেব, আগে তো ঝড়টা থামুক। আর তোমার বাড়ি কোথায় সেটাও তো আমি জানি না। আর তুমি এত ছোট্ট কেন, বললে না তো? আসলে আমি ফুলপুরি, আর ফুলপুরিরা এমন ছোট্টই হয় গো। আর আমার বাড়ি জঙ্গলের দিকে, ঝড় থামলে আমি তোমার পথ বলে দেবো, কেমন? পরীর কথা শেষ হতে না হতেই ঝড় থেমে যায়, আর পরী পঞ্চমীকে পথ বলে দেয়। আর পঞ্চমী পরীকে হাতের তালুতে নিয়ে সেই পথ দিয়ে এগোতে থাকে। এই গাছের কোঠরেই আমার ঘর আছে গো, আমি এই গাছের কোঠরেই থাকি।
এই কি বলছো তুমি? তুমি গাছের কোঠরিতে থাকো? গাছের কোঠরে আবার পরীর ঘর হয় নাকি? তুমি কি আমাকে বোকা পেয়েছো নাকি? আমি তোমাকে বোকা বানাবো কেন বলি তো? আমি তো এখানেই থাকি। চলো, আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যাই। তুমি শুধু চোখটা বন্ধ করো। এরপর পঞ্চমী চোখ বন্ধ করে আর চোখ খুলতেই দেখে সে একটা সুন্দর ঘরের মধ্যে। হে কি, এসব আমি কি দেখছি? এটা কোনো ঘর নাকি রাজপ্রাসাদ? পরি, তুমি বুঝি ঘরেই থাকো? হ্যাঁ গো, আমি এই ঘরে থাকি। তবে তুমি যখন আমার ঘরে চলে এসেছো, তবে তুমিও তো আমার অতিথি। তুমি এই ঘরটা ভালো করে ঘুরে দেখো, আমি অতিথি আপ্যায়নের ব্যবস্থা করছি। এসব কথা বলে পরি চলে যায়। হে কি কাণ্ড! পরীর ঘরে আবার আম গাছ, আর এই আম গাছে সোনার আম ধরে আছে। পরীর ঘরে এসে তো আমার কপাল খুলে গেল দেখছি। এবার যদি কৌশলে এই সোনার আমগুলো নিয়ে যেতে পারি, তবে তো আমি ধনী হয়ে যাব। এতদিন তো অনেক পরোপকার করে এসেছি, কিন্তু কিছুই পাইনি। এবার না হয় আমি নিজেই নিজের উপকার করব। এসব কথা বলতেই পরী সেখানে চলে আসে। আচ্ছা পরী, তুমি কি আমাকে এখানে কিছুদিন থাকতে দেবে গো? হ্যাঁ, তোমার যতদিন ইচ্ছে হয় তুমি থাকতে পারো। আমার এখানে কোনো অসুবিধা নেই। এরপর পঞ্চমী পরীর ঘরেই থাকতে শুরু করে। আর রাত হতেই পঞ্চমী চুপি চুপি আম গাছটার কাছে যায় আর আম গাছ থেকে সোনার আম ছিঁড়তে ধরে। আর ঠিক তখনই সেখানে পরী চলে আসে। হিসেব তুমি কি করছো? আমি তোমাকে বিশ্বাস করে আমার এই বাড়িতে রেখেছি, আর তুমি কি না আমার এই আম গাছের দিকে নজর দিচ্ছ? তবে তো তোমায় এবার শাস্তি দিয়ে ছাড়বো। তুমি আমার কি ক্ষতি করবে? পিচ্ছে একটা পরী, তুমি আমার কিছুই করতে পারবে না। শোনো পরী, এতদিন আমি মানুষের অনেক উপকার করেছি, কিন্তু প্রতিদান হিসেবে আমি কিচ্ছু পাইনি। কি, তুমি তোমার ভালো গুণকে বিসর্জন দিয়ে খারাপ পথ বেছে নিলে? তবে তো তোমায় এবার শাস্তি দিতেই হবে, কারণ লোভী আর বিশ্বাসঘাতকরা যে শাস্তি পাওয়ারই যোগ্য। এ কথা বলে ছোট্ট পরী তার জাদু বলে পঞ্চমীকে ভস্ম করে দেয়। আর এভাবে পঞ্চমী তার পাপের শাস্তি পায়। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। এই গল্পটি হলো প্রার্থনাকে নিয়ে, যে ছোট্ট একটি গ্রামে বাস করত। প্রার্থনার বাবা প্রার্থনার বিয়ের জন্য ছেলে খুঁজছিল। তখন ওই গ্রামের জমিদার সাহেব প্রার্থনার জন্য পঙ্কজ নামের একটি ছেলের সম্বন্ধ নিয়ে আসে। সুভাষ, তুই তো চেয়েছিলি যে তোর মেয়ের বিয়েটা শহরে হোক, আর শহরে তোর মেয়ে খুব ভালোই থাকবে। আমি ওই ছেলেকে চিনি, ওরা অনেক বড় লোক। তুই আর দেরি না করে বিয়ের জন্য তাড়াতাড়ি জোগাড় যন্ত্র কর, ঠিক আছে? পঙ্কজ এবং তার মা সন্ধেবেলায় প্রার্থনাকে দেখতে আসছে। ঠিক আছে জমিদার সাহেব, আমি প্রার্থনা মাকে বলে রাখছি, ও তৈরি হয়ে থাকবে। সন্ধেবেলা ছেলেপক্ষ প্রার্থনাকে দেখতে আসে। সুভাষ বাবু, আপনাদের মেয়েকে আমার অনেক পছন্দ হয়েছে। জমিদার বাবুর সাথে তো আমরা ভালোভাবেই পরিচিত, ওনারা ভালোভাবেই জানে আমরা কেমন। হ্যাঁ, আমিও ভাবলাম যে হ্যাঁ, ওনারাও ওই পঙ্কজের জন্য গ্রামের মেয়ে খুঁজছিল। তাই আমিও ভাবলাম যে গ্রামের মেয়ে যখন খুঁজছে, তখন প্রার্থনার থেকে ভালো মেয়ে তো পাওয়া সম্ভব না। দেখুন সুভাষ বাবু, আমরা 10 লাখ টাকা যৌতুক চাই, কারণ পঙ্কজের দোকান একটু ছোট, তো 10 লাখ টাকা নিয়ে দোকানটা একটু বড় করবে আর কি। আপনার মেয়ে জামাই তো সুখে থাকবে। ঠিক আছে, আমি 10 লাখ টাকার ব্যবস্থা করছি। আমার কাছে আমার প্রার্থনা মায়ের খুশিটাই সব। আমাদের গ্রামের কোনো মেয়ের আজ অব্দি বিয়ে শহরে হয়নি। আমার প্রার্থনা মায়েরই প্রথম যে বিয়ে করে শহরে যাবে। বাহ, তা তো হয়েই গেল। আজ থেকে তাহলে প্রার্থনা আমাদের ঘরের বউ। এরপর প্রার্থনা যখন তার হবু শাশুড়ির পাশে বসতে যায়, ঠিক তখনই প্রার্থনার পোষা কুকুরটি
ওর শাশুড়িকে দেখে ডাকতে শুরু করে এবং সে অনেক ভয় পেয়ে যায়। বিভা, এমন করতে না, যাও বলছি, এখান থেকে চলে যাও, যাও ওই বারান্দায় গিয়ে বসো। প্রার্থনার ছোট থেকেই ওর পোষা কুকুর তো এটা, তাই ওকে অনেক ভালোবাসে। ও তো আপনাদের কাছে চলে যাবে, তাই আর কি ওর হয়তো অনেক খারাপ লাগছে, এজন্যই সে এমন করছে। এরপর প্রার্থনার বিয়ে ঠিক হয়ে যায়। প্রার্থনার বাবা তাদের জায়গা জমি বিক্রি করে 10 লাখ টাকা জোগাড় করে এবং তাদের বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে যায়। বিয়ের শেষে যখন বিদায়ের সময় হয়, ঠিক তখন, দেখুন সুভাষ বাবু, আমাদের আপনি ভুল বুঝবেন না, আমাদের গুরু ফোন করেছিল। উনি বললেন এখন যদি প্রার্থনার বিদায় হয় তাহলে আমাদের জন্য অনেক অমঙ্গল হবে, তবে আপনারা কোনো চিন্তা করবেন না, 15 দিন পর আমরা আমাদের বৌমাকে শুভ দিনক্ষণ দেখে নিয়ে যাব। আরে না, আমরা তো এখন নতুন একটা গাড়িও কিনে নিয়েছি। আমি কি বলছি, তাহলে নতুন গাড়িতে করেই ওকে নিয়ে যাও। তাহলে তো হয়েই গেল, প্রার্থনা এখন নতুন গাড়িতে করে ওর শ্বশুর বাড়িতে যাবে। এরপর পঙ্কজ ও তার মা প্রার্থনাকে না নিয়েই সেখান থেকে চলে যায়। প্রার্থনার মা বাবা তাদের আসার জন্য অপেক্ষা করতে থাকলো। বিয়ে হওয়ার 1 মাস হয়ে যায়, তবুও তারা কেউ আসে না। প্রার্থনার বাবা বড় চিন্তায় পড়ে যায়। জমিদার সাহেব, আপনি কি ওই নাম্বারে ফোন করেছিলেন? আমি তো ফোন করেছিলাম, কিন্তু ওই নাম্বার তো বন্ধ। যদি আপনার কাছে তাদের ঠিকানা থাকে তাহলে একটু ঠিকানাটা দিবেন আমাকে। প্রার্থনা একাই শহরে যাওয়ার জন্য জেদ করে। মা বাবা, আমি একাই শহরে যাচ্ছি, শহরে গিয়ে তোমাদেরকে ফোন করে দেব। আর তোমরা যদি আমার সঙ্গে যেতে তাহলে এদিকটা কে সামলাতো বলো তো? আর তোমরা গেলে তো অনেক খরচাও হবে। আমি বরং বিভাকে সঙ্গে নিয়ে যাচ্ছি, বিভা সঙ্গে থাকলে আমার কোনো ভয় নেই। ঠিক আছে মা, যেমন তোমার ইচ্ছা, ঈশ্বর তোর মঙ্গল করুক। পঙ্কজের বাড়ির ঠিকানা নিয়ে প্রার্থনা তার বাড়িতে পৌঁছে যায়, কিন্তু সেখানে গিয়ে প্রার্থনা দেখলো পঙ্কজের বিয়ের আয়োজন চলছে। কিন্তু এসব কথা তার শাশুড়িকে বলতেই তার শাশুড়ি তাকে চিনতে অস্বীকার করে এবং প্রার্থনাকে মারধর করে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয় এবং প্রার্থনার মুখের উপর দরজা বন্ধ করে দেয়। এসব দেখে বিভা অনেক চিৎকার করে এবং আশেপাশের মানুষকে সাহায্য করার জন্য বলতে থাকে, ভয় লাগে, দরজা খোলো, আমি কোথায় যাব, কি করব, দয়া করে দরজা খোলো, আমার সাথে এত বড় অন্যায় করো না তোমরা, দয়া করে দরজা খোলো। এই যে শুনুন, আপনি আমার সাথে আমার বাড়িতে চলুন, আমার বাড়ি এই পাশেই। লোকটির নাম ছিল অমল। সে বিভা ও প্রার্থনাকে তার সঙ্গে নিয়ে আসে। অমল বাবু, আমি কি করব বলুন তো? আমি যে এই অবস্থায় গ্রামে যেতে পারবো না। আমার মা বাবা আমাকে এই অবস্থায় দেখলে যে তারা তা সামলাতে পারবে না। গ্রামে যে আমার মা বাবার অনেক বড় বদনাম হবে। আপনি চাইলে এখানে থাকতে পারেন, এখানে কাউকে ভয় পাওয়ার দরকার নেই। প্রার্থনা সেই দিন থেকে অমলের বাড়িতে থাকতে শুরু করে। অমলের মা বাবা বেঁচে নেই, সে তার দাদিমায়ের সাথেই থাকতো। প্রার্থনা আসার কারণে অমলের দাদির অনেক আরাম হয়। প্রার্থনা অমলের অনেক খেয়াল রাখে এবং প্রার্থনা ঘরে আসার সঙ্গে সঙ্গে অমলের সব কিছু পরিবর্তন হয়ে যায়। এসব দেখে প্রার্থনার প্রতি অমলের ভালোবাসা ও সম্মান বেড়ে যায়। বিভা অমল ও তার দাদিমার অনেক কাছের হয়ে যায়, তাদের সাথে রোজ রোজ খেলা করত। অন্যদিকে পঙ্কজ যাকে বিয়ে করেছিল সে ছিল একজন ঠকবাজ। সে পঙ্কজের সবকিছু চুরি করে সেখান থেকে পালিয়ে যায়। পঙ্কজ ও তার মা রাস্তার ভিখিরি হয়ে যায়। ক্ষুধার্ত অবস্থায় তারা রাস্তার পাশে বসেছিল। মা, আমরা আমাদের ভুলের শাস্তি পাচ্ছি। না আমরা প্রার্থনাকে ধোঁকা দিতাম, আর না আজকে আমাদের এই অবস্থা হতো। শিবানী আমাদের অনেক বাজেভাবে ঠকিয়েছে, আমাদের যা কিছু ছিল সব শেষ হয়ে গেছে। পঙ্কজ, আমাদের উচিত প্রার্থনার কাছে মাফ চাওয়া। আমি দেখেছি ও এই শহরেই থাকে, আমরা ওর কাছে গিয়ে মাফ চাবো। ও যদি আমাদের ক্ষমা করে দেয় তাহলে ওর সাথেই থাকবো। এরপর পঙ্কজ ও তার মা অমলের ঘরে যায় এবং বিভা ওদের দেখে ঘেউ ঘেউ করতে থাকে।
ওদের দুজনকে এই অবস্থায় দেখে প্রার্থনার মনে অনেক মায়া হয়। আপনারা ভয় পাবেন না, বিভা আপনাদের কোনো ক্ষতি করবে না। আমি জানি প্রার্থনা, তুমি আমাকে এখনো অনেক ভালোবাসো, আর তাই তুমি আমাদের উপর এত দয়া করছো। আমাকে ক্ষমা করে দাও প্রার্থনা, আমাকে মাফ করে দাও। হ্যাঁ প্রার্থনা, তুমি আমাদের মাফ করে দাও। আমরা তিনজন মিলে অনেক সুখে থাকবো। আমরা তোমার সাথে অনেক খারাপ করেছি। অমল বাবু, কিছু খাবার আর কিছু টাকা ওদের দিয়ে দিন, ওদের সাহায্য হয়ে যাবে। আর এসব ধোঁকাবাজ লোক যখন চলে যাবে তখন আপনি দরজাটা লাগিয়ে দেবেন। আমি দাদিমার জন্য দুধ গরম করতে যাচ্ছি, ওনার ওষুধ খাওয়ার সময় হয়ে যাচ্ছে। প্রার্থনার মুখে এমন কথা শুনে পঙ্কজ ও তার মায়ের চোখে পানি চলে আসে, আর ওরা দুজন সেখান থেকে চলে যায়। কিছুদিন পর অমল ও প্রার্থনার বিয়ে হয়ে যায়। তারপর প্রার্থনার মা বাবা যখন তার সাহসিকতার এমন সব গল্প শুনতে পায় তখন তারা ভীষণ খুশি হয়ে যায়, আর জমিদার বাবুও প্রার্থনার বাবার কাছে ক্ষমা চায়। প্রার্থনা, তুমি আজকে আমার জীবনে আছো শুধুমাত্র ওই ভীমার কারণে। আচ্ছা, তুমি আমার সাথে সুখে আছো তো, ভালো আছো তো? হ্যাঁ, আমি অনেক খুশি অমল। স্টেশনের পাশে একজন টেকো চালচুলোহীন মহিলা বসে আছে আর লোকজনের কাছে হাত পাচ্ছে। আর সেই মহিলাকে দেখে স্টেশনের ঝাড়ুদার মিনুর ভীষণ মায়া হয়। আহারে, এই মহিলাটা তো ভীষণ অসহায়, একে দেখে আমার ভীষণ মায়া লাগছে। এই মহিলাটাকে দেখে বড্ড ক্ষুধার্ত মনে হচ্ছে। এসব কথা বলে মিনু মহিলাটির কাছে যায়। আর মিনুকে দেখে মহিলাটি অসহায়ের মতো কাঁদতে শুরু করে। মারে, আমাকে একটু খেতে দিবি? আমার যে বড্ড খিদে পেয়েছে, আমাকে খেতে দে না রে মা, আমি যে ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে যাচ্ছি। আমার সাথে তো কোনো খাবার নেই, তুমি আমার সঙ্গে চলো মাসিমা, আমি তোমাকে পেট ভরে খাওয়াবো। এরপর মিনু মহিলাটিকে সাথে নিয়ে তার বাড়িতে যায়। আর মহিলাটিকে খাবার খেতে দেয়। মহিলাটি পেট ভরে খাবার খায়। উফ, বড্ড শান্তি পেলাম। সেই কবে যে নিজের হাতে রান্না এমন পেট ভরে খেয়েছি, আর আজ খেলাম। আসলে মা, আমি কোনো ভিখারি নই। ভাগ্যের নির্মম পরিহাসে আজ আমার এই অবস্থা। কেন মাসিমা, কি এমন হয়েছে তোমার সাথে যে ভাগ্যক্রমে তোমাকে এখন লোকের কাছে হাত পাততে হচ্ছে? সে অনেক কথা রে মা। আসলে আমি একজন পরী, আর আমি এমন টেকো ছিলাম না। আমার মাথায় অনেক লম্বা লম্বা চুল ছিল, আর লম্বা চুল যেভাবে বাঁধতাম ঠিক সেভাবে গুছিয়ে সংসার করতাম। চাঁদের দেশে আমার সাজানো গোছানো একটি সংসার ছিল। আমার সংসারে আমার স্বামী ও কন্যাও ছিল। কিন্তু আমার সুন্দর সংসারের উপর এক শয়তান ডাইনির নজর পড়ে। দেখেছো আমাদের কোল কেমন ভরে উঠেছে? আমাদের কোলে যে এত সুন্দর ফুটফুটে কন্যা আসবে তা আমি কখনোই ভাবিনি। আমার কপালটা সত্যি অনেক ভালো। পরের রাজ্য থেকে তাড়িয়ে দেওয়ার পর আমি এই চাঁদের দেশে এসেছিলাম। চাঁদের দেশে যে আমার এত সুন্দর একটা সংসার হবে তা আমি কখনো ভাবতে পারিনি। চুল লম্বা পরের সংসার, কিন্তু আমি তোর এই সুখের সংসার থেকে যে একজনকে নিয়ে যেতে এসেছি। তোর সুখের সংসারে বাধা দেওয়ার কোনো ইচ্ছে যে আমার নেই রে বাপু, কিন্তু তোর সন্তানকে যে আমার চাই চাই। এসব তুমি কি বলছো রাক্ষসী? আমার এই ফুটফুটে ফুলের মতো কন্যাকে আমি তোমার কাছে কিছুতেই দেব না। তাই ভালোই ভালোই বলছি তুমি এখান থেকে চলে যাও, নয়তো তোমার মৃত্যু আজ কেউ ঠেকাতে পারবে না। সামান্য একটা পরি হয়ে তুই আমাকে মারতে চাইছিস? আমার শক্তি সম্পর্কে কি তোর কোনো ধারণা আছে? এরপর ওই রাক্ষসী আমার স্বামীকে হত্যা করে আর আমার গলা চেপে ধরে আমাকে তুলে আছাড় মেরে ফেলে দেয়। দেখেছিস রে পরি, আমার কত শক্তি! আমি চাইলে তোর স্বামীর মতো তোকেও হত্যা করতে পারতাম, কিন্তু সেটা আমি করব না। তোর মাথার ওই লম্বা চুলগুলো আমি কেড়ে নেব, আর তোকে চাঁদ থেকে পৃথিবীতে ফেলে দিয়ে ধুকে ধুকে মারবো।
রাক্ষসী যা বলে তাই করে। রাক্ষসী তার জাদু বলে আমার লম্বা চুলগুলো নিয়ে আমাকে টেকো বানিয়ে পৃথিবীতে ফেলে দেয়, আর এত উপর থেকে পড়ে গিয়ে আমার ডানা ভেঙে যায়। তোমার কথাগুলো শুনে আমার অনেক খারাপ লাগলো পরি, কিন্তু তোমার মেয়ে কোথায় তুমি কি জানো? হ্যাঁ জানি তো, ওই রাক্ষসী যেখানে আছে আমার কন্যাও সেখানে আছে। সেই কবে পৃথিবীতে এসেছি আর পাগলের মতো লোকের দাঁড়ে দাঁড়ে ঘুরছি। না জানি এই 1 বছরে আমার মেয়ের সাথে কি কি হয়েছে, তবে আমার মন বলছে আমার মেয়ে বেঁচে আছে। কেঁদো না পরি, তুমি কোনো চিন্তা করো না। তোমার মেয়ে যদি বেঁচে থাকে তাহলে তোমার মেয়েকে আমি ঠিকই উদ্ধার করে নিয়ে আসবো। আমার হয়তো রাক্ষসীর সাথে লড়াই করার মতো শক্তি নেই, কিন্তু রাক্ষসীকে পরাজিত করার মতো বুদ্ধি আমার আছে। আমি যতদূর জানি ওই রাক্ষসী পাতালপুরীতে থাকে, আর আমার মনে হচ্ছে আমার মেয়েকেও ওই পাতালপুরীতেই রেখেছে। তবে তুমি আমার বাড়িতেই থাকো, আমি যাচ্ছি তোমার মেয়েকে উদ্ধার করতে। এরপর মিনু পাতালপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর অনেক খোঁজাখুঁজির পরে পাতালপুরীর গুহায় পৌঁছে যায়। আরে আরে আরে, পাতালপুরীতে মানুষের বাচ্চা! এই কে তুই? তুই পাতালপুরীতে কেন এসেছিস? আমার খাবার হতে নাকি? আর রাক্ষসী পিসি, তুমি আমাকে দেখে এত রেগে যাচ্ছ কেন? আমি তো এখানে ভ্রমণ করতে এসেছি। আসলে ছোটবেলা থেকে আমার বড্ড শখ ছিল গো যে আমি পাতালপুরী দেখবো। আর পরে জানতে পারলাম যে পাতালপুরীতে নাকি তোমার মতো ভালো আর দয়ালু একজন রাক্ষসী আছে। আর তারপর তোমার ভরসাতেই তো আমি এখানে এলাম গো। আর তুমি কি না আমাকে এভাবে শাসাচ্ছ? অতিথির সাথে কি এমন আচরণ করা ঠিক বলো তো? হ্যাঁ তাই তো, তাই তো। আর হ্যাঁ, এই প্রথম তুই আমাকে দয়ালু বললি। তোকে তো আপ্যায়ন করতেই হবে। মা ডাকিনি, তুই কোথায়? অতিথি এসেছে, অতিথিকে অতিথি কক্ষে নিয়ে যা আর আপ্যায়নের ব্যবস্থা কর। আর আমি যাচ্ছি ভালো খাবারের খোঁজে। এই বলে রাক্ষসী খাবারের খোঁজে চলে যায়, আর একটা কক্ষ থেকে পরীর মতো সুন্দরী ডাকিনী কন্যা আসে। ডাকিনীকে দেখে মিনু মনে মনে ভাবতে থাকে, বা কি সুন্দর একটা পরীর কন্যা, নিশ্চয়ই এটি ওই পরিমায়ের সন্তান। কিন্তু এই রাক্ষসী তো একে নিজের মেয়ে বলছে। কিন্তু পরিকন্যাকে তো তার আসল পরিচয় জানতে হবে। এই যে অতিথি, আমার সঙ্গে এসো। মা তো তোমাকে বলেছে অতিথি আপ্যায়ন করতে। আমি নিজ হাতে নলেন গুড়ের পায়েস বানিয়েছি, চলো আমি তোমাকে খেতে দেব। তুমি একজন রাক্ষসীর কন্যা হয়ে পায়েস বানিয়েছো? এসব তো পরিকন্যারা করে। তোমার মাঝে পরিকন্যার গুণ এলো কোথা থেকে? আর তোমার পিঠে তো পরীর মতো ডানাও রয়েছে। তুমি পরী নাকি? এইসব তুমি কি যাতা বলছো? আমি পরিকন্যা হতে যাব কেন? আমি তো রাক্ষসী কন্যা ডাকিনি। বোকা কোথাকার! তুমি যদি রাক্ষসীর কন্যা হতে তাহলে তো রাক্ষসীর মতো ভয়ঙ্কর চেহারা হতো। পরীদের মতো এত সুন্দর হলে কি করে? আর তুমি যদি পরিকন্যা নাই হলে তাহলে তোমার ডানা এলো কোথা থেকে বলো তো তুমি? শোনো, তুমি তোমার আসল পরিচয় শোনো। এসব কথা শুনে ডাকিনী চুপ হয়ে যায়। আর তখন মিনু ডাকিনীকে তার অতীতের সমস্ত কথা খুলে বলে। কি ওই শয়তান রাক্ষসী আমার মা আর পরিবারের সাথে এমন অত্যাচার করেছে? আমার বাবাকে হত্যা করেছে, আমাদের সুখের সংসার নষ্ট করেছে। তবে তো ওই রাক্ষসীকে আজই আমি বধ করবো, চাইবো না আমি। হ্যাঁ তুমি তাই করো। আর শোনো, তোমার মা আমার বাড়িতে আছে। তুমি রাক্ষসীকে বধ করার পর আমরা একসাথে ফিরে যাব। এরপর ডাকিনী রাগে ফুঁসতে থাকে, আর তখনই রাক্ষসী সেখানে চলে আসে। আর ডাকিনী রাক্ষসীকে কিছু বুঝতে না দিয়ে তার জাদু বলে রাক্ষসীকে হত্যা করে। আর মিনু সহ পাতালপুরী থেকে বেরিয়ে আসে।
আর মিনুর সাথে তার বাড়িতে ফিরে যায়। কিন্তু পরী তার কন্যাকে এতদিন পর দেখেও চিনতে ভুল করে না যে এটা তারই মেয়ে। মারে, তুই ফিরে এসেছিস রে মা, তুই ঠিক আছিস তো? হ্যাঁ, আমিও তো মায়ের মতোই, আর তোমার কন্যাকে ফিরিয়ে দেওয়া আমার তো দায়িত্ব ছিল। তবে তোমরা আর চাঁদের দেশে যেও না, কেমন? তোমরা আমার সাথেই থাকো, আমার মা আর বোন হয়ে। আসলে আমি অনাথ তো, আমার তো আর কেউ নেই। এরপর থেকে তারা সবাই মিনুর সঙ্গে থেকে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।